এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ ডিসকোর্স, ক্লাইমেট চ্যানেল এবং নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি হচ্ছে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো লস এন্ড ড্যামেজ। শাব্দিক অর্থে এটা লস এন্ড ড্যামেজ বোঝালেও আসলে ক্ষয়ক্ষতি, এটি জলবায়ু সম্পর্কিত ক্ষয়ক্ষতি এবং কেন এটিকে আমরা অভিযোজনের মাধ্যমে অ্যাড্রেস করতে পারি না সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আজকে আছেন ডক্টর সালিমুল হক, উনি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ডেভেলপমেন্টের পরিচালক, এবং আমাদের সাথে আছেন মির্জা শওকত আলী, উনি পরিচালক পরিবেশ অধিদপ্তর। আমরা আজকে প্রথমেই ডক্টর সালিমুল হক স্যারের কাছে আমরা যাব এই বিষয়ে জানার জন্য যে লস এন্ড ড্যামেজ কেন অ্যাডাপ্টেশন থেকে আলাদা হলো, এটার একটু ব্যাখ্যা যদি আপনি দেন তাহলে আমাদের জন্য ভালো হবে। তার আগে আমি একটু স্যার 1 মিনিট সময় নিব। সেটা হলো যে লস এন্ড ড্যামেজ জলবায়ু পরিবর্তনের লেন্স দিয়ে যদি আমরা দেখি তাহলে বেসিক্যালি এটার অর্থনৈতিক কিছু ক্ষতি আছে এবং কিছু নন ইকোনমিক লস আছে যেটা অর্থনীতি দিয়ে আপনি বোঝাতে পারবেন না। আমাদের আলোচনায় এটাও আসবে যে কোনগুলি অর্থনৈতিক ক্ষতি আর কোনগুলি অর্থনৈতিক ক্ষতি সেটা দেখার জন্য। তো আমি শুরুতেই ডক্টর সালিমুল হক স্যার আপনাকে কাছে জানতে চাবো একটু সহজ করে যে লস এন্ড ড্যামেজটা কিভাবে আসলো, কেন আসলো এবং কেন এটা অ্যাডাপ্টেশন থেকে ভিন্ন, এই বিষয়ে একটু বলার জন্য স্যার। ধন্যবাদ মঞ্জুর, এবং এই অনুষ্ঠান করার জন্য সঞ্জয় এবং অন্যদের ধন্যবাদ। একটা ভালো সিরিজ, আমি মনোযোগ দিয়ে দেখি এটা। তো আমি একটু ইতিহাস দিয়ে শুরু করি। জলবায়ু পরিবর্তন বিষয়টা বিগত 30 বছর ধরে আমরা এটা নিয়ে গবেষণা করছি। বিভিন্ন রকমের গবেষকদের আউটপুটস পাচ্ছি আমরা। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, আইপিসিসি থেকে নিয়মিত রিপোর্ট বেরোয়। 6th রিপোর্ট রিসেন্টলি বেরোয়েছে। এবং আমরা ওই সময় থেকে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন বিষয়টা কয়েকটা ধাপে দেখেছি। আমি এগুলোকে 3টি ইরা বলি, 3টা যুগ বলা যায়। প্রথম যুগ ছিল, সমস্যাটাকে আমরা চিহ্নিত করেছিলাম যে গ্রিন হাউস গ্যাস ইমিশনস, যে বিশেষ করে ফসিল ফিউল, কয়লা, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস জ্বালায় যে কার্বন ডাইঅক্সাইড বেরোয়, ওই কার্বন ডাইঅক্সাইড জলবায়ুতে চলে গেলে ওইটা পৃথিবীর টেম্পারেচারটাকে বাড়ায় ফেলে, তাপমাত্রা বাড়ায়, এবং ওইটা এখনো বড় সমস্যা। এটাকে এখনো আমরা চেষ্টা করছি কমাবার জন্য। অতএব ওইটা ছিল সমস্যা, গ্রিন হাউস গ্যাস ইমিশনস, এবং ওই সমস্যার সমাধানটা ছিল ওই ইমিশন গুলো কমানো। এবং আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে একটা আন্তর্জাতিক সম্মেলনে একটা কনফারেন্স হলো, একটা ট্রিটি হলো, যেটাকে আমরা বলি ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, যার আওতায় সব দেশ মিলে, প্রায় 200 দেশ পৃথিবীতে, সবাই রাজি হলো যে এটাকে আমাদেরকে ট্যাকল করা উচিত, আমাদের ইমিশন কমানো উচিত। ক্লাইমেট চেঞ্জ জার্গনে আমরা এটাকে বলি মিটিগেশন বা গ্রিন হাউস গ্যাসটাকে কমানো। এটা সবাই সিদ্ধান্ত নিয়েছে এবং প্যারিস চুক্তিতে বলছে যে আমরা এটা 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যেতে দিব না। এটা একটা বড় সিদ্ধান্ত আমরা সবাই মিলে করেছি। এখনো কিন্তু আমরা পথে নাই, কিন্তু ওইটা এখনো আমাদের উদ্দেশ্য। তো এইটা হচ্ছে প্রথম যুগ। ক্লাইমেট চেঞ্জ বিষয়টা ছিল ইমিশন, প্রবলেমটা ছিল ইমিশনস অফ গ্রিন হাউস গ্যাসেস, সমাধানটা ছিল ইমিশন গুলোকে কমানো বা মিটিগেশন করা। এটা এখনো আছে, এটা এখনো চলে যায়নি। কিন্তু এর সাথে আরো যোগ হয়েছে এই আইপিসিসি তৃতীয় রিপোর্ট যখন বেরোয় 2001 সনে, ওই সময় নতুন একটা বিষয়ে চলে আসে। সেটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টস হতে যাচ্ছে, যেগুলোকে আমরা ঠেকাতে পারবো না। যে এই ক্লাইমেট চেঞ্জের বিষয়ে, জলবায়ু পরিবর্তনের জন্য, মানসিক জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের ইম্প্যাক্টস হবে, এবং বিশেষ করে গরিব দেশ বা গরিবের উপরে এই ইম্প্যাক্ট গুলো হবে। অতএব আমাদেরকে এটার জন্য প্রস্তুতি নিতে হবে। তো এখন একটা নতুন সমস্যা হলো, নতুন সমাধান। নতুন সমস্যা হলো কি, যে ইম্প্যাক্ট হবেই। আমরা যতই মিটিগেশন করি না কেন, আমরা এখনো এটাকে ঠেকাতে পারিনি। অতএব ইম্প্যাক্ট হবে, এবং ওই ইম্প্যাক্টের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতিকে ইংরেজিতে আমরা বলি অ্যাডাপ্টেশন করতে হবে, অ্যাডাপ্ট করতে হবে আমাদের। এবং অ্যাডাপ্টেশনের সাথে একটা বড় দ্বিতীয়
বিষয় ছিল যে আলটিমেটলি সবাইকেই অ্যাডাপ্ট করতে হবে, কিন্তু শর্ট টার্মে অ্যাডাপ্টেশনটা গরিব দেশ গরিব লোকের উপরে বেশি পড়বে। অতএব গরিবদেরকে আমাদেরকে সাহায্য করতে হবে, অ্যাডাপ্ট করতে, প্রায়োরিটাইজ করতে হবে, এবং এটা গরিব দেশের জন্য বেশি প্রযোজ্য। তো এখন মিটিগেশন ধনী দেশের জন্য বেশি প্রযোজ্য, অ্যাডাপ্টেশন গরিব দেশের জন্য বেশি প্রযোজ্য। অতএব বাংলাদেশ আপনাকে স্যার সেটা শুধু গরিব এবং স্যার যারা জলবায়ু বেশি ভালনারেবল এরিয়াতে, হ্যাঁ ভালনারেবল এরিয়াতে থাকে। অতএব ইভেন ধনী দেশেও কিন্তু ইম্প্যাক্ট হবে। এখন কয়েকদিন আগে আমরা ইউনাইটেড স্টেটসে দেখেছি যে হারিকেন আইডার ইম্প্যাক্ট 50 জনের উপরে তারা প্রাণ হারিয়েছে। এরা কিন্তু গরিব, সবাই বেসমেন্ট অ্যাপার্টমেন্টে থাকতো, তারা ফ্লাডিং এ মারা গেছে। সো ইভেন রিচ কান্ট্রিতে যারা মারা যায় তারা কিন্তু রিলেটিভলি গরিব এবং ভালনারেবল। হ্যাঁ, তো এবং গরিব দেশে আরো সংখ্যা অনেক বেশি। তো অতএব এটা পভার্টি আর ভালনারেবিলিটি একটা বিরাট ওভারল্যাপ রয়েছে প্রতিটা দেশে, ধনী দেশ হোক গরিব দেশ হোক। কিন্তু পৃথিবী জুড়ে যদি আমরা দেখি তাহলে গরিব দেশে বেশি প্রভাব ইম্প্যাক্টস এর, এবং অতএব অ্যাডাপ্টেশনের চাহিদা অনেক বেশি এখানে। তো এটা একটা বড় দ্বিতীয় যুগ আমি বলি, অ্যাডাপ্টেশনের যুগ। নতুন সমস্যা হচ্ছে ইম্প্যাক্টস আসতেছে, ইম্প্যাক্টস এর জন্য প্রস্তুতি নিতে হবে, এবং বিশেষ করে যারা গরিব দেশ গরিব লোক তাদেরকে আগে থেকে প্রস্তুত করতে হবে, সাপোর্ট দিতে হবে, অ্যাডাপটিভ ক্যাপাসিটি বাড়াতে হবে। এইটা গত 20 বছর ধরে আমরা করছি এবং এটা স্বীকৃত হয়ে গেছে। এটা নিয়ে এখন আর কোনো ডিবেট নাই, সবাই মনে করে যা করতে হবে। ঠিক আছে, আপনার কাছে আবার আসবো স্যার। আমাদের একটু শেষ করে নিই লাস্ট বিটটা। তো তৃতীয় যুগ আমি এখন বলছি যে আমরা এখন এন্টার করছি এই বছর থেকে। আমি এটাকে টাইম সেট করছি যে জুলাই অগাস্ট 2021 আমরা কিন্তু ওই অ্যাডাপ্টেশনের পর্যায় অতিক্রম করে লস এন্ড ড্যামেজে চলে এসেছি, এবং এইটার প্রমাণ হচ্ছে আইপিসিসি 6 অ্যাসেসমেন্ট রিপোর্ট, ওয়ার্কিং গ্রুপ 1 এর রিপোর্ট, যেটা অগস্টে বেড়েছে, অগস্টের 9 তারিখে, যেটাতে তারা প্রথমবারের মতন বলছে যে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, মানুষের সৃষ্টি, এখন আমরা ইম্প্যাক্ট দেখছি। অতএব আমরা যেটা এখন দেখছি এইটাকে লস এন্ড ড্যামেজ ফ্রম ক্লাইমেট চেঞ্জ আমরা মনে করতে পারি। আমি ইউএস এর উদাহরণ দিলাম, কিছুদিন আগে জার্মানিতে ফ্লাড হয়েছে, প্রায় 150 লোক মারা গেছে ওইখানে, এবং আমাদের দেশে আর অন্যান্য দেশে এগুলোতে হচ্ছেই। এখন কিন্তু এইগুলো শুধুমাত্র ন্যাচারাল ইভেন্ট বলা যায় না, বা গড গিভেন ইভেন্ট বলা যায় না, এর মধ্যে মানুষের একটা সৃষ্টি আছে। যেহেতু আমরা গ্লোবাল টেম্পারেচার, তাপমাত্রা 1 ডিগ্রির উপরে অতিক্রম করে ফেলেছি, অতএব এখন আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, অ্যাট্রিবিউশন পাচ্ছি যে মানুষের জন্যে এই ইম্প্যাক্টস গুলো হচ্ছে, আর এটাকে আমরা লস এন্ড ড্যামেজ হিসেবে ইংরেজিতে লস এন্ড ড্যামেজ বলে থাকি। স্যার আমরা আসবো এরপরে স্যার আপনার সাথে আলোচনা করব ইকোনমিক এন্ড নন ইকোনমিক লস এন্ড ড্যামেজ নিয়ে। তার আমরা একটু মির্জা শওকত আলী, আমাদের পরিচালক পরিবেশ অধিদপ্তর, তার কাছ থেকে আমরা একটু কথা শুনি। আমরা মির্জা একটু আনমিউট করে নেন, ভালো হবে। মির্জা শওকত, পরিচালক হিসেবে আপনি বহুদিন যাবৎ জলবায়ু পরিবর্তন বিষয়ক, বিশেষ করে অ্যাডাপ্টেশন নিয়ে কাজ করছেন। আমাদের ডক্টর সলিমুল হক যিনি বললেন যে আমরা এখন থার্ড এরাতে প্রবেশ করলাম, আমরা এখন লস এন্ড ড্যামেজের এরাতে প্রবেশ করলাম। এই লস এন্ড ড্যামেজের প্রবেশ করার কারণে আমাদের যে অ্যাডাপ্টেশন অ্যাক্টিভিটিস, এই অ্যাডাপ্টেশন অ্যাক্টিভিটিস থেকে কতটুকু করলে লস এন্ড ড্যামেজ কভার করা যাবে, নাকি লস এন্ড ড্যামেজটাকে আলাদাভাবে দেখতে হবে? আপনার এই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয়? ধন্যবাদ স্যার। আমি সেলিম স্যারের সাথে একটু তাল মিলিয়ে একটু বলছি স্যার। প্রিভিয়াস ইভেন্টগুলো নিয়ে একটু বলি। প্যারিস এগ্রিমেন্টের আগ দিয়ে যেটা হয় লস এন্ড ড্যামেজের বিষয়টা, দুটো আলোচনা চলছিল। একটা হচ্ছে যে আর্টিকেল 7, যেটা আমরা জানি অ্যাডাপ্টেশনের হিসাবে এসেছে প্যারিস এগ্রিমেন্টের অংশ হিসাবে, এবং আর্টিকেল 8 এসেছে হচ্ছে লস এন্ড ড্যামেজের অংশ হিসাবে। তো একটা সিদ্ধান্ত হচ্ছে যে অ্যাডাপ্টেশনে আমরা যে সাপোর্ট গুলা পাবো ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্ট করার জন্য, সেই সাপোর্ট গুলা থেকে লস এন্ড ড্যামেজ যদি সাপোর্ট যায়
অ্যাডাপ্টেশন থেকে কিছুটা সাপোর্ট যাবে লস অ্যান্ড ড্যামেজে। সেই জন্য মানে ডেভেলপড এন্ড ডেভেলপিং কান্ট্রির মধ্যে একটা অবস্থান ছিল যে অ্যাডাপ্টেশনটা কি, লস অ্যান্ড ড্যামেজটা কি অ্যাডাপ্টেশন অংশ হিসাবে যাবে নাকি আলাদা আর্টিকেল হিসাবে যাবে। তো এইটা নিয়ে কিন্তু বেশ কিছু দিন নেগোসিয়েশন হয়েছে, বেশ ভালো নেগোসিয়েশন হয়েছে, এবং একটা পর্যায়ে আমরা ডেভেলপিং কান্ট্রি সক্ষম হয়েছি নেগোসিয়েশনের মাধ্যমে যে আর্টিকেল 8 যেটা প্যারিস এগ্রিমেন্টের আওতায় লস অ্যান্ড ড্যামেজটা আলাদাভাবে এটা গৃহীত হয়েছে। কিন্তু যদি আমরা এখনো কিন্তু আমাদের ন্যাশনাল লেভেলে একটা ডিবেট রয়ে গেছে, যেটা হচ্ছে যে আসলে মানে আর্টিকেল 8-এ যে আমি লস অ্যান্ড ড্যামেজের কথা বলছি, তার আগে আমি স্যার একটু বলে নেই যে লস অ্যান্ড ড্যামেজটা আসলে কি, আমরা কি বিষয়কে লস অ্যান্ড ড্যামেজ হিসেবে দেখছি। লস অ্যান্ড ড্যামেজ যদি আর্টিকেল 8-এর অনুযায়ী দেখি প্যারিস এগ্রিমেন্টের, সেখানে কিন্তু বলছে যে ক্লাইমেটের চেঞ্জের ফলে যে অ্যাডভার্স ইম্প্যাক্টস গুলো হবে, যেটা হতে পারে এক্সট্রিম ওয়েদার ইভেন্ট, যেটা হতে পারে স্লো অনসেট ইভেন্ট, মানে ধীরে ধীরে যেগুলো হয়, যেমন সি লেভেল রাইজ, এটা ধীরে ধীরে হবে, টেম্পারেচার রাইজ, এগুলো ধীরে ধীরে হবে। কিন্তু এক্সট্রিম ওয়েদার ইভেন্টস মানে হচ্ছে ঘূর্ণিঝড় হতে পারে, এটা হতে পারে টাইডাল সার্চ, এই ধরনের ইভেন্টগুলা, এই দুটাকেই কিন্তু আর্টিকেল 8-এর আওতায় বলছে যে এটা লস অ্যান্ড ড্যামেজের অংশ। এবং এই যে লস অ্যান্ড ড্যামেজ কেন, এই যে এক্সট্রিম ওয়েদার ইভেন্টের ফলে যদি ঘূর্ণিঝড় হয়, ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে যে ক্ষয়ক্ষতিটা হবে সেইটার যদি আমি সহায়তা পাই ডেভেলপ কান্ট্রির কাছ থেকে, আমরা কিন্তু মূলত কম্পেনসেশন, লায়াবিলিটি অ্যান্ড কম্পেনসেশন হিসেবে দেখতে চাচ্ছিলাম। কিন্তু সেখানে একটু সমস্যা হয়েছে যে ডেভেলপ কান্ট্রি কোনোভাবেই চাচ্ছে না তারা আর্টিকেল 8-এর আওতায় লস অ্যান্ড ড্যামেজে তারা লায়াবিলিটি অ্যান্ড কম্পেনসেশন হিসেবে লস অ্যান্ড ড্যামেজকে দেখতে চাচ্ছে না। তো আমি যেটা, আপনার প্রশ্ন মূলত ছিল যে অ্যাডাপ্টেশনকে আমরা কিভাবে দেখছি, তো আসলে আমাদের ন্যাশনাল লেভেলেও আমাদের এখন পর্যন্ত চিন্তা হচ্ছে যে আমাদের মেইন প্রায়োরিটি হচ্ছে অ্যাডাপ্টেশন। আমরা মূলত অভিযোজনের মাধ্যমে যে আমাদের চলমান যে ক্ষয়ক্ষতি হচ্ছে ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্টগুলো, তার সাথে অ্যাডাপ্টেশন বা খাপ খাওয়ানোর মাধ্যমে। না, তাহলে মির্জা শওকত, আপনি কি তাহলে এটা মনে করেন যে অ্যাডাপ্টেশনে মাধ্যমে লস এন্ড ড্যামেজকে কভার করা যাবে, নাকি লস এন্ড ড্যামেজকে আলাদাভাবে দেখতে হবে? আমাদের তো অবস্থানটা হচ্ছে লস এন্ড ড্যামেজকে আলাদাভাবে দেখতে। আসলে লস এন্ড ড্যামেজের উদ্ভাবনটা যদি চিন্তা করি, আমাদের অ্যালায়েন্স অফ স্মল আইল্যান্ড স্টেটস, বা যেটাকে আমরা ছোট ছোট ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র বলি, সেই রাষ্ট্রগুলোতে ঘূর্ণিঝড়ের মাধ্যমে তাদের কিন্তু যে ক্ষয়ক্ষতিটা হচ্ছিল, তারা সেই জন্যই কিন্তু এটার উত্থাপন হয়েছিল যে আমাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে তারা তোমরা একটা অ্যাসেস করে এইটার ক্ষতিপূরণটা দাও। সেইভাবেই কিন্তু তারা আসলে উত্থাপন করছে এবং তাদের মাধ্যমে এসেছে। কিন্তু আমাদের ন্যাশনাল লেভেলে কিন্তু এখনো একটা ডিবেট রয়ে গেছে যে আমরা অ্যাডাপ্টেশনের মাধ্যমে আমরা আসলে লস এন্ড ড্যামেজকে কিভাবে দেখব। আমরা এখন পর্যন্ত আমাদের সিনিয়র কিছু নেগোসিয়েটাররা ওনারা এখনো চিন্তা করেন যে আমরা লস এন্ড ড্যামেজকে এভাবে দেখতে চাই না, আমরা অ্যাডাপ্টেশনকে মূল প্রায়োরিটি দিতে চাই। লস এন্ড ড্যামেজকে এখনো কিন্তু সেই পর্যায়ে যায়নি যে আমাদের লস এন্ড ড্যামেজ খুব ইম্পর্টেন্ট একটা অ্যাক্টিভিটি হিসাবে আমাদের দেশে এসেছে। এটা বোথ ডেভেলপড এন্ড ডেভেলপিং কান্ট্রি আমি বলবো ব্যর্থতা যে আমরা কিন্তু নেগোসিয়েশনে সেই পর্যায়ে যেতে পারি নাই। কারণ আমি নেগোসিয়েশনের পয়েন্টে যেতে যাচ্ছি না, ঠিক আছে। আমি ডক্টর সেলিম স্যারের কাছে আবার ফেরত যাচ্ছি। স্যার, ইকোনমিক এবং নন ইকোনমিক লস যেটা সম্পর্কে আলোচনা করলে যদি আমরা এটা ভালো করে বুঝতে পারি কোনটা ইকোনমিক লস কোনটা নন ইকোনমিক লস, এবং সেইটা যখন আমরা অ্যাডাপ্টেশনের বাইরের থেকে দেখি, এটা যদি একটু বলেন তাহলে কিন্তু আমাদের একটা পরিষ্কার ধারণা হবে যে শুধুমাত্র অ্যাডাপ্টেশন দিয়ে লস এন্ড ড্যামেজকে কভার করা যাবে না। স্যার, আমি আপনাকে একটু বলবো যে আপনি ইকোনমিক এবং নন ইকোনমিক লসগুলিকে একটু আলাদা করে আলোচনা করেন। শিওর, ধন্যবাদ। তো আমি একটু লস এন্ড ড্যামেজ এর একটু ব্যাখ্যা দেই। প্রথম কথা হচ্ছে যে এই দুইটা শব্দ যে আমরা ব্যবহার করছি, এটার কিন্তু কোনো নির্দিষ্ট ডেফিনিশন কিন্তু আমরা এখন পর্যন্ত করতে পারিনি। হ্যাঁ, এটা আনডিফাইন্ড, এবং এটা আনডিফাইন্ড একটা কারণ হলো যাতে এটা ডিফাইন করলে লোকে অসুবিধায় পড়ে যেতে পারে। তো ডেফিনিশনটা কিন্তু এটা পলিটিক্যাল, যে ডেফিনিশন আমরা করিনি। আমরা লস এন্ড ড্যামেজ শব্দ ব্যবহার করছি, কিন্তু একজন এটাকে একরকম নিচ্ছে আর একজন এটাকে আর এক রকম নিচ্ছে, যাতে আমরা ডেফিনিশন করিনি। তবে চলতি ডেফিনিশন আছে। চলতি ডেফিনিশনটা হলো লস বলতে আমরা যেটা বুঝাই সেটা হলো যে একটা জিনিস যেটা কমপ্লিটলি লস্ট, সেটা আর ফিরে পাওয়া যাবে না। যেমন
মানুষ যদি মরে যায় তাহলে আমরা আর ওই মরা মানুষকে আমরা ফিরে আনতে পারবো না। একটা হ্যাবিট্যাট যদি চলে যায় ওইটাকে তো আমরা ফিরে আনতে পারবো না। লস হচ্ছে টোটাল লস, যতই টাকা দেই না কেন, কম্পেনসেশন দেই না কেন, ওইটা তো আর ফিরে আসবে না। লস, ড্যামেজ বলতে আমরা যেটা বুঝাই সেটা হলো এটা রিপেয়ারেবল। একটা বাড়ি ড্যামেজ হয়ে গেল, এটা রিপেয়ার করা যাবে। একটা রাস্তা ড্যামেজ হয়ে গেল, রিপেয়ার করা যাবে। যদি একটা ক্রপ ক্ষতি হয়েছে, নেক্সট ক্রপে আমরা ওইটাকে সুধারণ করতে পারবো। সো ড্যামেজ হচ্ছে যেটা আমাদের যদি অর্থ থাকে ওইটাকে আমরা আবার ফিরে আনতে পারবো। লস হচ্ছে যেটা আর আনতে পারবো না। এবং তুমি যেটা বললে যে অনেক জিনিস ইকোনমিকলি করা যায়, অর্থ দিয়ে আমরা এটাকে মূল্যায়ন করতে পারি যে এত অর্থ লস হয়েছে, এত অর্থ আমাদের দরকার এটাকে ক্ষতিপূরণটাকে ডিল করার জন্য। কিন্তু কিছু জিনিস আছে যেটা অর্থ দিয়ে হয় না, যেটা হিউম্যান লস বললাম, মেন্টাল লস যেটা হয়, স্কুলিং এর লস, অনেক অনেক রকমের কালচারাল লস। আমাদের যদি কালচারাল হেরিটেজ লস হয়ে যায়, এইগুলো তো আর টাকা দিয়ে আর আনা যাবে না। তো আমাদের অনেক অর্থে ইকোনমিক লসেস আছে যেটার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ অর্থটাকে আমরা ক্যালকুলেট করতে পারি, অর্থ আমরা ক্ষতিপূরণ চেতে পারি। এটা নিয়ে অনেক ডিবেট হচ্ছে। নন ইকোনমিক লসটা একটু নেগলেক্টেড, এটা নিয়ে খুব একটা বেশি গবেষণা হচ্ছে না, এটা নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না। তবে আমার মতে এটা একটা অত্যন্ত বড় জিনিস যেটা আমাদের গবেষণা করা উচিত। আর সবশেষে অ্যাডাপ্টেশনের সাথে সম্পর্কটা বলি যে অ্যাডাপ্টেশনকে আমরা বাদ দিতে বলছি না। অ্যাডাপ্টেশন অবশ্যই আমাদের করতে হবে, থাকতে হবে, আরো জোরদার করতে হবে, বাংলাদেশকে করতে হবে, পৃথিবীকে করতে হবে। কিন্তু এখন লস এন্ড ড্যামেজকে অস্বীকার করার কোনো উপায় নাই, এইটাও হবে। এবং লস এন্ড ড্যামেজ যখন হয় তখন আর অ্যাডাপ্টেশন আর করা যাবে না। ওইটা হচ্ছে অ্যাডাপ্টেশনের উপরে চলে গেছে, যে ক্ষতি হয়ে গেছে। এখন ক্ষতি যাদের হয়েছে তাদের আমরা কি করব? তাদেরকে আমাদের কিছুটা তো সাহায্য করতে হবে। এবং এইটাই হচ্ছে এখন আমাদের আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা হচ্ছে, পৃথিবীর সব গবেষকরা আলোচনা করছে, সিভিল সোসাইটি আলোচনা করছে, এবং নেগোশিয়েটর দেশরা আলোচনা করছে। এবং COP26 আমরা আশাবাদী যে কিছু একটা এইটা নিয়ে আলোচনাটাকে আরো এগিয়ে নিয়ে যাবে। আমি এখানে একটু স্যার জাস্ট আপনাকে করার জন্য, যে লস এন্ড ড্যামেজ নিয়ে আলোচনা তো হয়েছে, কিছু কিছু অগ্রগতিও আছে। আমার খালি একটা বিষয় জানতে ইচ্ছা করে, যেহেতু আপনি আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবে দীর্ঘদিন কাজ করেন, আমাদের উন্নত রাষ্ট্রগুলি কম্পেনসেশন এন্ড লায়াবিলিটি এই দুইটা শব্দ সম্পর্কে তাদের এত অ্যালার্জি কেন? এটি লস এন্ড ড্যামেজ এখন ক্লিয়ার। আপনি যে উদাহরণগুলি দিলেন যে একটা ইকোসিস্টেম যদি চলে যায়, 10 জন মানুষ যদি একটা ইভেন্টের কারণে মারা যায়, সেটা একেবারে পার্মানেন্ট লস তার, সেটা আর কোনোভাবেই তাকে আপনি ফেরত আনতে পারবেন না। আর ড্যামেজ হলে হয়তো ফেরত আনতে পারবেন। তাহলে সেই প্রেক্ষিতে কেন আমাদের উন্নত রাষ্ট্র যারা সহযোগিতা করার কথা, তারা কম্পেনসেশন এবং লায়াবিলিটি এই শব্দ দুইটা সম্পর্কে তাদের এত আপত্তি কেন স্যার? এটা একটু যদি বলেন। শিওর। সো এই আপত্তিটা আমি বলবো সব দেশের থেকে আসে না, এটা একটা বিশেষ দেশ থেকে আসে, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এবং আমার পার্সোনাল ভিউ হলো যে ইউএসএ একটা অত্যন্ত লিগালিস্টিক দেশ, বুঝছো? ওরা সবকিছু লিগাল সিস্টেমের মধ্যে দেখে, এবং লায়াবিলিটি এন্ড কম্পেনসেশন বিষয়টাকে তারা অত্যন্ত ভয় পায়। হ্যাঁ, এবং এই ইনসিস্টেন্স যে লায়াবিলিটি কম্পেনসেশন শব্দ ব্যবহার করা যাবে না, এটা ইউএসএ থেকে আসে। অন্য দেশরা তাদেরকে সমর্থন করেছে, কিন্তু এটা মূলত ইউএসএ থেকে আসে। এবং এমনকি প্যারিস এগ্রিমেন্টে, যেটা শওকত একটু আগে বললো, আমরা আর্টিকেল 8 লস এন্ড ড্যামেজের উপরে একটা আলাদা আর্টিকেল চেয়েছি, এটা আমরা সক্ষম হয়েছি। কিন্তু একদম লাস্ট মিনিট পর্যন্ত প্যারিসে এইটা কিন্তু এগ্রি হয়নি। এটা এগ্রি করার জন্য আমাদের পক্ষ থেকে, ডেভেলপিং কান্ট্রিজ এর পক্ষ থেকে তখন এটা নেগোশিয়েট করছিলেন টুভালুর প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার এনএলএ সাপোয়াগা, উনি আমাদের হয়ে এটা পুশ করছিলেন। উনার সাথে জন ক্যারি, তখন সেক্রেটারি অফ স্টেট ওবামার, বৈঠক করলেন, তাদের এডদেরকে রুম থেকে বের করে
দুইজনে বসে কথা বললো, ক্যারি ওনাকে বললো যে দেখো এই লায়াবিলিটি কম্পেনসেশন এই ওয়ার্ড গুলো তোমাকে আমরা একটা ক্লজ দেব যে এই ওয়ার্ড তোমরা ইউজ করতে পারবে না। তো শেষ পর্যন্ত উনি রাজি হলেন এটাতে, যে ঠিক আছে। তো আমেরিকা একটা সেন্টেন্স ইনক্লুড করছে যে আর্টিকেল 8 আমরা মানলাম লস এন্ড ড্যামেজ, কিন্তু এই আর্টিকেল দিয়ে লায়াবিলিটি এন্ড কম্পেনসেশন তোমরা দাবি করতে পারবে না। এটা একটা ভেরি আনইউজুয়াল, যে ট্রিটির মধ্যে সাধারণত ট্রিটিতে কি আছে বলা হয়, কিন্তু ট্রিটিতে কি নাই এটা বলা হয় না। এটা এইভাবে প্যারিস এগ্রিমেন্টে তারা বলেছে এবং আমরা রাজি হয়েছি। সো এখন যে পর্যায়ে আমরা আছি, আমরা কিন্তু লায়াবিলিটি কম্পেনসেশন চাচ্ছি না। হ্যাঁ, ফর্মালি আমরা চাচ্ছি না, আমরা বলছি সলিডারিটি দাও তোমরা। ইতিমধ্যে তো আমি উদাহরণ দিলাম, জার্মানিতে যে ফ্ল্যাশ ফ্লাড হলো, চ্যান্সেলর মার্কেল সঙ্গে সঙ্গে 500 মিলিয়ন ইউরো উনি বের করলেন কম্পেনসেশন, নিজের সিটিজেনদেরকে কম্পেনসেশন দেওয়ার জন্য লস এন্ড ড্যামেজ। বাইডেন জাস্ট 2 দিন আগে $50 বিলিয়ন ফেডারেল গভর্নমেন্ট থেকে দিয়েছে আমেরিকানদেরকে লস এন্ড ড্যামেজ কম্পেনসেশন দেওয়ার জন্য। তো ঠিক আছে, তোমরা নিজেদের সিটিজেনদেরকে কম্পেনসেশন দাও, আমাদের সিটিজেনদেরকেও কিছু দাও। কম্পেনসেশন বলতে হবে না, সলিডারিটি হিসেবে তোমরা ফান্ডিং করো। তো এইটা নিয়ে এখন আলোচনা চলছে যে কিভাবে এটাকে আমরা এগিয়ে নিতে পারি। কম্পেনসেশন বা লায়াবিলিটি না বলে স্যার আমরা বলতে পারি সাপোর্ট এন্ড অ্যাকশন। যেটা আমরা বলছি, আমরা লায়াবিলিটি কম্পেনসেশন বলতে চাচ্ছি না, আমরা চাচ্ছি সাপোর্ট এন্ড অ্যাকশন টু রিডিউস এন্ড রিটেইন দিস কাইন্ড অফ লস এন্ড ড্যামেজ। স্যার আপনার কাছে আমি আবারও আসবো। স্যার আমি একটু শৌকতের কাছ থেকে আরেকটু জানতে চাচ্ছি যে অ্যাডাপ্টেশন যেহেতু বাংলাদেশের এমফাসিস, অবশ্যই বাংলাদেশের এমফাসিস অ্যাডাপ্টেশন, বাংলাদেশকে এখন অ্যাডাপ্টেশনের চ্যাম্পিয়ন কান্ট্রি হিসেবেও ধরা হয়। আমরা জানি যে সবাই বাংলাদেশকে অ্যাডাপ্টেশনের জন্য অগ্রগণ্য হিসেবে দেখে। বাংলাদেশ কিন্তু ইয়ের জন্য লস এন্ড ড্যামেজের জন্য কিন্তু বাংলাদেশ এওসিসদের সাথে একেবারে সেই COP13 থেকে COP19 থেকে 2013 থেকে কিন্তু কাজ করে আসছে। co-chair ছিল লস এন্ড ড্যামেজ গ্রুপের ডিউরিং দ্য নেগোসিয়েশন। আমি যেটা জানতে চাচ্ছি শৌকত, কি আপনি আপনাদের এই যে আমরা এত কাজ করছি অ্যাডাপ্টেশন নিয়ে, কোন কোন অ্যাডাপ্টেশন প্রকল্পগুলিকে আপনি মনে করেন যে এইটা শুধুমাত্র অ্যাডাপ্টেশন না, বা কার্যক্রমগুলি কিছুটা লস এন্ড ড্যামেজকেও কভার করে? যদি আমাদের ন্যাশনাল কিছু অ্যাক্টিভিটিস এর কথা একটু বলেন, তাহলে বোধহয় আমাদের শ্রোতাদের বা যার দর্শকদের সুবিধা হবে যে আমরা কতটুকু কাজ করছি। ধন্যবাদ স্যার। আমি যদি অ্যাডাপ্টেশনের কথা বলি তাহলে মূলত বলবো যে আমরা এখন যে প্রকল্পগুলো নিয়েছি সেটার আমি দু একটা কথা বলি। আমাদের প্রকল্পগুলো আসলে আমাদের জনসংখ্যার তুলনায়, চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের জনসংখ্যার তুলনায় আমাদের প্রকল্প বা অ্যাক্টিভিটি কিন্তু এখনো সীমিত। কারণ ইন্টারন্যাশনাল নেগোসিয়েশন প্রসেস থেকে আমাদের যে অর্থায়ন সেটা আমরা সবাই জানি খুব সীমিত। আমরা ন্যাশনাল পর্যায় থেকে বেশ কিছু অর্থায়ন পাচ্ছি আমাদের বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের আওতায়, কিন্তু আমি যেটা বলছিলাম যে ইন্টারন্যাশনাল পর্যায় থেকে কিন্তু এখনো সীমিত। আমরা এখন মূলত যে অর্থায়নটা পাচ্ছি সেটা হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে এবং অ্যাডাপ্টেশন ফান্ড থেকে এবং লিস্ট ডেভেলপ কান্ট্রি ফান্ড থেকে। আমরা যদি অ্যাডাপ্টেশনের একটা বড় প্রকল্পের কথা বলি, খুব বড় বলবো না, $10 মিলিয়ন একটা প্রকল্প। আমরা এখন যেটা করার চেষ্টা করছি, কোস্টাল এরিয়াতে ভালনারেবল যে কমিউনিটি আছে তাদের কিছু বাড়ি তৈরি করে দেওয়া, তাদের জন্য কিছু শেল্টার নির্মাণ করা, কিছু অল্টারনেট লাইভলিহুড সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি আমরা, এই ধরনের প্রকল্প। আর কিছু কিছু প্রকল্প আছে যেটার মাধ্যমে ইকোসিস্টেম গুলা যেটা রেস্টোর করার চেষ্টা চলছে আমাদের। যেমন আমাদের ওয়েটল্যান্ড এরিয়াতে কিছু ইকোসিস্টেম নষ্ট হয়ে গেছে, সেখানে রেস্টোরেশনের কিছু সুবিধা দেওয়া। তারপরে কিছু কিছু যেমন আমাদের টেম্পারেচার রাইজের ফলে আমাদের বরেন্দ্র এলাকাতে বেশ কিছু মানে ইকোসিস্টেমের ক্ষতি হচ্ছে, যেমন টেম্পারেচার রাইজের ফলে ওখানে চারণভূমি বা পানির আধারগুলা শুকিয়ে যাচ্ছে, সেখানে একটু রেস্টোরেশন ফ্যাসিলিটি কিভাবে ডেভেলপ করে, এই ধরনের কর্মকাণ্ড কিন্তু চলছে। তো আমরা চেষ্টা করছি এই ধরনের প্রকল্প আমরা আন্তর্জাতিক পর্যায় থেকে আনার জন্য। পাশাপাশি দেশের পর্যায়ে বিভিন্ন ধরনের প্রকল্প চলছে, যেমন অভিযোজনের বেশ কিছু কার্যক্রম চলছে, যেটাতে আপনার রিভার গুলো রেস্টোর করা বা রিভার যাতে ভেঙে না যায় সেই ধরনের কাজ। আসলে আমি যদি অভিযোজনের কাজগুলা যথেষ্ট ভালোভাবে করতে পারি, কিছু কিছু ক্ষেত্রে যেমন ঘূর্ণিঝড়ের বা টাইডাল সার্জের, আমি যদি এমব্যাঙ্কমেন্টের কথা বলি, আমি যদি ভালোভাবে এমব্যাঙ্কমেন্ট গুলো
এক্সিস্টিং যে এনভায়রনমেন্ট সেটা হাইট বৃদ্ধি করতে পারি, সেটাকে স্ট্রেনথেন করতে পারি, তাহলে আপনি যেটা বলছিলেন যে আমাদের লস অ্যান্ড ড্যামেজটা কিন্তু আমার সহনীয় পর্যায়ে চলে আসবে। তাহলে পরে আমাদের কিন্তু অ্যাডাপ্টেশন এবং লস অ্যান্ড ড্যামেজকে আমরা কিন্তু একসাথেই অ্যাড্রেস করতে পারবো। এই ধরনের কিছু প্রকল্প আমাদের যেমন বিশেষ করে কোস্টাল এরিয়াতে কিন্তু করার সুযোগ আছে। আমাদের স্যালাইনিটির যে চ্যালেঞ্জগুলো আছে সেখানেও কিন্তু আমাদের যদি আমরা নানা ধরনের এখন অভিযোজন কার্যক্রম চলছে, যেমন ছোট ছোট ডাইক করে বা ছোট ছোট পুকুরের মতো করে উপরের লেয়ারের পানিটা ইউজ করা হচ্ছে, বেডগুলোকে একটু রেইজ করে তারপরে সেখানে আমাদের অভিযোজন কার্যক্রম চলছে। এই ধরনের কার্যক্রম কিন্তু আমাদের বেশ কিছু আমাদের দেশের থেকে জাতীয় পর্যায় থেকে নেওয়া হচ্ছে। কৃষি বিভাগ, কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি তারা কাজ করছে। তো এদের মাধ্যমে আসলে আমাদের বেশ কিছু অভিযোজন কার্যক্রম চলছে। আমার মনে হয় যে অভিযোজন যদি আমরা ভালোভাবে করতে পারি, পর্যাপ্ত পরিমাণে করতে পারি, যেটা আমি বলছি যে অর্থায়ন একটা চ্যালেঞ্জ, তাহলে পরে কিন্তু আমাদের লস অ্যান্ড ড্যামেজের ফলে, মানে আমাদের যেটা বলছি যে এক্সট্রিম ওয়েদার ইভেন্টের ফলে যে লস অ্যান্ড ড্যামেজ হওয়ার সম্ভাবনা, সেটি কিন্তু সহনীয় মাত্রার মধ্যে চলে আসবে। ধন্যবাদ মির্জা শওকত স্যার। আমি ডক্টর সলিমুল হক স্যার, আপনার কাছে আমি আবার আসতেছি একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। এই জন্য যেহেতু আপনি একটু আগে বলছিলেন যে IPCC 6 রিপোর্টেও লস অ্যান্ড ড্যামেজটাকে স্পেসিফিক করা হয়েছে, এবং এটাকে তার মানে আমরা বলতে পারি যে সায়েন্টিফিক্যালি ইট হ্যাজ বিন প্রুভ দ্যাট যে লস অ্যান্ড ড্যামেজ ইজ এন ইস্যু ফর পুয়ার অ্যান্ড ভালনারেবল কান্ট্রিজ। এইটা যদি হয় তাহলে স্যার আমরা কিছু কিছু কাজ বাংলাদেশে করেছি। একটা ভালনারেবল কান্ট্রি কিংবা একটা পুয়ার কান্ট্রির একটা জেনারিক কি কাজ করা উচিত স্যার? তো সেইটা যদি স্যার একটু বলেন তাহলে আমরা এই আলোচনাটা এখানে আমরা শেষ করব, যে কি ধরনের কাজ আমরা জানি। আমরা স্লো অনসেট জানি, আমরা কুইক অনসেট জানি, আমরা ইকোনমিক লস জানি, নন ইকোনমিক লস জানি, আমরা গ্লোবাল প্রসেসটার আপডেটটাও জানি, যে ওয়ার্সো ইন্টারন্যাশনাল মেকানিজম থেকে একেবারে লাস্টে আপনার সানদিয়াগো নেটওয়ার্কিং করা, এবং প্রতি 5 বছর পর পর ওয়ার্সো ইন্টারন্যাশনাল মেকানিজমকে রিভিউ করে দেখা, এবং পরবর্তী পর্যায়ে হয়তো এইবারের যে COP26 হবে সেখানে হয়তো লস অ্যান্ড ড্যামেজটাকে আলাদা এমফিসিস দেওয়া হবে। সেটা ঠিক আছে স্যার, আন্তর্জাতিক পর্যায়ে থাকুক, কিন্তু প্রত্যেকটা ভালনারেবল কান্ট্রি, এবং বাংলাদেশ ভালনারেবল কান্ট্রি ফোরামের চেয়ারম্যান এখন, বাংলাদেশের কিন্তু এইদিকে একটা গাইডলাইন দেওয়া উচিত সমগ্র ভালনারেবল কান্ট্রিকে, যে তারা কি ধরনের কার্যক্রম হাতে নেওয়া উচিত অ্যাডাপ্টেশনের পাশাপাশি লস অ্যান্ড ড্যামেজটাকে অ্যাড্রেস করার জন্য। এটা একটা স্যার জেনারিক্যাল ফ্রেমওয়ার্ক আমরা বোধহয় তৈরি করতে পারি, এবং উই ক্যান শেয়ার দিস থিং থ্রু আওয়ার ক্লাইমেট ভালনারেবল ফোরাম। স্যার আপনার কাছে। অবশ্যই আমি মনে করি এখন আমাদের 2 পর্যায়ে দেখতে হবে। একটা হচ্ছে আন্তর্জাতিক নেগোসিয়েশনে কপে কি হবে, বা আগামী কপে কি হবে, এটার পরের কপগুলোতে কি হবে। আর দ্বিতীয়ত আরো গুরুত্বপূর্ণ, বাস্তবে আমাদের কি করতে হবে, কারণ বাস্তবে আমাদেরকে লস এন্ড ড্যামেজ ফেস করতে হবে, কোনো উপায় নাই। আমরা আন্তর্জাতিক কথাবার্তা বলি না বলি কিছু আসে যায় না, বাস্তবে আমাদেরকে ফেস করতে হবে এবং ক্ষতিগ্রস্ত দেশদেরকে ফেস করতে হবে। তো আমাদেরকে বাস্তবে কিছু কিছু ব্যবস্থা নিতে হবে, এবং আমি আশাবাদী যে বাংলাদেশ যেহেতু বিগত 10-20 বছরের মধ্যে অ্যাডাপ্টেশনের একটা চ্যাম্পিয়ন হিসেবে পরিণত হয়েছে, চিহ্নিত হয়েছে, আগামীতে লস এন্ড ড্যামেজ বিষয়তেও আমাদের একটা সুযোগ রয়েছে অন্যদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার, আমাদের নিজেদের ব্যবস্থা করা এবং আমাদের ব্যবস্থা থেকে অন্যদেরকে শেয়ার করা এবং তাদেরকে সাহায্য করা। প্রথম হচ্ছে জিনিসটা বুঝতে হবে, এটা একটা নতুন টপিক, এটা গবেষণা করতে হবে, বুঝতে হবে। এটা একটা গবেষকদের একটা রোল রয়েছে আমাদের সেন্টার বাংলাদেশে, এবং আমাদের গবেষক প্রচুর আছে, এটার উপরে আমরা কাজ করছি আন্তর্জাতিক মহলে এবং দেশে। দ্বিতীয়ত আমাদের কিছু কিছু নিজেদেরই প্রস্তুতি নিতে হবে, এবং তুমি জানো মঞ্জুর যে বাংলাদেশ সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির আওতায় একটা উদ্যোগ চলছে, যে সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে, প্রাইভেট সেক্টর সবাই মিলে আমরা একটা চিন্তা ভাবনা করি যে কি করা যেতে পারে। একটা 2 ইয়ার পাইলট প্রজেক্ট আমরা আলাপ করছি। এটা যদি আমরা সক্ষম হই করতে, তাহলে আগামী 2 বছরে আমরা এই লার্নিং কার্ভ আমাদের বুঝতে হবে, কি করতে হবে, বাস্তবে কি করা যেতে পারে, প্রস্তুতি নিতে হবে এবং বাস্তবায়ন করা শুরু করতে হবে। কারণ আমরা এটা নিয়ে, এটার কোনো নাই, বিকল্প নাই। আমরা এই বছর থেকে আগামী 10-20 বছর ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টস আমাদেরকে সতে হবে।
অ্যাডাপ্ট করে আমরা সব পারবো না এগুলোকে অ্যাভয়েড করতে, অনেকটা অ্যাভয়েড করতে পারবো। অ্যাডাপ্টেশন অবশ্যই চালায় রাখতে হবে, কিন্তু অ্যাডাপ্টেশন ইনসাফিসিয়েন্ট। এখন আর অ্যাডাপ্টেশনের উপরে আমাদেরকে 100% রিলাই করলে হবে না, আমাদেরকে লস এন্ড ড্যামেজটাকেও আমাদেরকে হাতে নিতে হবে, বুঝতে হবে, জানতে হবে, করতে হবে। এবং আমি আশাবাদী যে বাংলাদেশে আমরা এটা পারবো। আমরা অ্যাডাপ্টেশনে যেভাবে করেছিলাম, আমরা লস এন্ড ড্যামেজটাকেও আমরা সেইভাবে নিয়ে যেতে পারবো আগামীতে। ধন্যবাদ স্যার আপনাকে এবং মির্জা শওকত আলীকে আমাদের এই এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ ডিসকোর্স এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আমরা আজকে লস এন্ড ড্যামেজ নিয়ে আলোচনা করেছি। লস এন্ড ড্যামেজের ইকোনমিক লস, নন ইকোনমিক লস, স্লো অনসেট ইভেন্ট এবং কুইক অনসেট ইভেন্ট, এবং ন্যাশনাল ডিসকোর্স কি হচ্ছে, আন্তর্জাতিকভাবে কি আলোচনা হচ্ছে, এবং আমাদেরকে যে লস এন্ড ড্যামেজটাকে মেনে নিয়ে তার জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ের একটা লিঙ্কেজ তৈরি করার জন্য এখনই সময়, এবং এটা আমাদেরকে করতে হবে। কারণ যেহেতু IPCC 6 আমাদেরকেও সায়েন্টিফিক একটা বেসিস দিয়েছে যে লস এন্ড ড্যামেজ হচ্ছে, এবং লস এন্ড ড্যামেজকে আমরা কোনো অবস্থাতেই অ্যাভয়েড করতে পারবো না। যেহেতু অ্যাভয়েড করতে পারবো না, সুতরাং আমাদেরকে এই সমস্যাটাকে সামনে রেখে আমাদের যারা লস কাজ করছেন, পরিকল্পনা করছেন বা মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন করছেন, তাদের সকলকেই লস এন্ড ড্যামেজটাকে আলাদা করে দেখে এবং তার পরিকল্পনা করে এবং জাতীয়ভাবে একটি, আমার মনে হয় যে একটি টোটাল পোর্টফোলিও তৈরি করা উচিত, যাতে করে ভবিষ্যতে আমরা এই পোর্টফোলিও থেকে আন্তর্জাতিকভাবে কানেক্টেড হতে পারি। সকলকে এই অনুষ্ঠান দেখার জন্য শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।